আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আছেন? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ। কেমন আছেন আপনারা? 18 জন আছি স্যার আমরা। 18 জন। হ্যাঁ, আমরা ভালো আছি স্যার। আচ্ছা, 21 জন। এখন তো সব শিক্ষা প্রতিষ্ঠান খুলছে, বাট আপনাদের সাথে আমাদের এখনো দেখা হয়নি। এই আমি একটা প্রোগ্রাম করার জন্য বলছি প্রিন্সিপাল স্যারকে। কেমন হয় মানে একটা ইয়ে হলে? জি স্যার, এটা ভালো হয়েছে স্যার, দেখা হইলো স্যার। আমাদেরকেও চিনেন না স্যার, আমরাও আপনাদেরকে স্যার কাছ থেকে দেখি নাই। রাইট, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আজকে এই আর আস্তে আস্তে আসুক, আমরা এমনি আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব, যে আমরা শুরু করি, কি বলেন? জি স্যার। আচ্ছা, জি স্যার। আমরা গত ক্লাসে এই বোধহয় আর্টিকেল 79 পর্যন্ত আমরা পড়ছি। আমাদের সংসদ সচিবালয় এই বিষয়ে, বাংলাদেশ সংসদ সচিবালয় আছে, প্রতিষ্ঠিত হয়েছে। এখন আজকে যেটা পড়বো এটা হচ্ছে চ্যাপ্টার 2 লেজিসলেটিভ এন্ড ফাইন্যান্সিয়াল প্রসিডিউরস, আর্টিকেল 80 লেজিসলেটিভ প্রসিডিউরস, অর্থাৎ আইন প্রণয়ন পদ্ধতি। লেজিসলেশন মানে হচ্ছে আইন। সংসদের প্রধান কাজ হচ্ছে কি? আইন তৈরি করা। হ্যাঁ, একটা রাষ্ট্রের 3টা অর্গান থাকে। একটা হচ্ছে লেজিসলেচার, যেটা মানে আইন সভা বা আইন তৈরি করে। আরেকটা হচ্ছে এই এক্সিকিউটিভ, নির্বাহী বিভাগ, যেখানে মহামান্য প্রেসিডেন্ট থেকে শুরু করে 3য় 4র্থ শ্রেণীর সরকারি কর্মচারী পর্যন্ত অন্তর্ভুক্ত। আরেকটা হচ্ছে জুডিশিয়ারি, মানে বিচার বিভাগ। বিচার বিভাগে মাননীয় প্রধান বিচারপতি থেকে শুরু করে এই একেবারে ম্যাজিস্ট্রেট পর্যন্ত সবাই বিচার বিভাগের অন্তর্ভুক্ত। আর বিচার বিভাগ পরিচালনার জন্য এই আইন মন্ত্রণালয় এবং সুপ্রিম কোর্ট যৌথভাবে এই বিচার বিভাগের যে পেশকার, পিয়ন, স্টাফ, উমেদার যাদেরকে নিয়োগ দিয়ে থাকে, তারা সবাই বিচার বিভাগের অন্তর্ভুক্ত। আচ্ছা, আমি একটা স্যার প্রথমটা কি বললেন স্যার, নির্বাহী বিভাগের আগে? এই ক্লাসের এই আইন সংক্রান্ত একটা বিষয় নিয়েই ইউনিভার্সিটির একজন একাডেমিশিয়ান প্রফেসরের সাথে একটু আলাপ করছিলাম। আচ্ছা, যাই হোক, এখন আমাদের আর্টিকেল 80-তে আছে হচ্ছে লেজিসলেটিভ প্রসিডিউর, কিভাবে আইন তৈরি হয়, আইন কি জন্য। এখন আধুনিক রাষ্ট্র হচ্ছে কল্যাণ রাষ্ট্র। রাষ্ট্র পরিচালনা করতে গেলে আইন লাগবে। আইন যদি না থাকে ওই অবস্থাকে বলা হয় ললেসনেস। ঠিক আছে? আইনহীনতা। আইনহীনতা হচ্ছে একটা আদিম বর্বর সমাজের একটা বৈশিষ্ট্য। আর সভ্য সমাজের এই অলংকার হচ্ছে আইন। একটা সভ্য সমাজ আইন ছাড়া চলতে পারে না। সবকিছু যদি ঠিকভাবে আইনানুগভাবে চলে, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা সভ্য সমাজ, এটা একটা কল্যাণ রাষ্ট্র। আপনার আইনের মধ্যে আবার আমরা কতগুলোকে ভালো আইন বলি, আবার কতগুলোকে কালো আইন বলি। হ্যাঁ, সব আইন কিন্তু মানুষের উপকারে আসে না। কিছু আইন এই মানুষের কল্যাণের চেয়ে অকল্যাণেই বেশি করে। যেমন একটা আইনের কথা বলি, ইনডেমনিটি অর্ডিন্যান্স, যে 75-এ বঙ্গবন্ধুকে হত্যা করার পর একটা আইন তৈরি করলো। ওই আইনে বলা হলো যে এই যে 75-এর 15 আগস্ট বা 3রা নভেম্বর যে হত্যাকাণ্ডগুলো হয়েছে, জাতীয় নেতা, রাষ্ট্রীয় নেতা, এই হত্যাকাণ্ডগুলো যারাই করুক না কেন, যেভাবে করুক না কেন, এইটার কোনো বিচার করা যাবে না। এটা নিয়ে কোর্টে কোনো মামলা মোকদ্দমা করা যাবে না। তাহলে এই আইনটা কি ভালো আইন না কালো আইন?
হ্যালো একটা একটা হত্যাকাণ্ডের বিচার করা যাবে না। আবার ধরেন এই যে কতগুলো আইন, এই যেমন ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের কিছু প্রভিশন নিয়ে বর্তমানে অনেকে সমালোচনা করছে যে এটা বিরোধী মতকে দমন করার জন্য, মত প্রকাশের স্বাধীনতাকে রোধ করার জন্য করা হয়েছে। এই ধরনের একটা আইনের ভালো দিক খারাপ দিক বিভিন্ন দিক থাকে। তো এখন আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে এই আইন কিভাবে তৈরি হয়। যখন সমাজে এই দীর্ঘদিন ধরে একটা ঘটনা ঘটতে থাকে, হ্যাঁ, তখন এই ধরেন রাষ্ট্র চিন্তা করে যে না, এইটার একটা বিহিত হওয়া উচিত, এই অপরাধ প্রবণতা বাড়ছে, এটার একটা আইন হওয়া উচিত। যেমন একটা সময় ছিল এই যে মানুষের নৈতিকতা বোধ খুব স্ট্রং ছিল, এই একজন আরেকজনকে সম্মান করত। আপনার স্কুল কলেজে মানে ছাত্রছাত্রীরা যাচ্ছে, আমাদের বোনেই তো যাচ্ছে, আমাদের মেয়েরাই তো যাচ্ছে, হ্যাঁ, তাদেরকে নিরাপদে চলাফেরা করতে মানুষ সহযোগিতা করত, হ্যাঁ, তারপরে তাদেরকে সম্মান করত। কিন্তু একটা পর্যায়ে দেখা গেছে যে তারা এই পথে ঘাটে এখানে ওখানে বখাটে মানুষের দ্বারা কি হচ্ছে, হেনস্থার শিকার হচ্ছে, লাঞ্ছিত হচ্ছে। তখন রাষ্ট্র চিন্তা করলো যে না, এই একটা আইন করা উচিত, ইফটিজিং এর বিরুদ্ধে একটা আইন করা উচিত, যেখানে এই বখাটে যারা স্কুল কলেজের ছাত্রীদেরকে উত্ত্যক্ত করছে তাদেরকে আইনের আওতায়, শাস্তির আওতায় আনা উচিত। তো একটা সময় এসিড, কেউ কাউকে এসিড মারার কথা চিন্তাও করে নাই, কিন্তু একটা পর্যায়ে দেখা গেল যে কথায় কথায় কারণে অকারণে একজনের উপর এসিড নিক্ষেপ করছে। অমানবিক একটা এই মানে কি মানবাধিকারের চরম লঙ্ঘন, একটা মানুষকে জীবনকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া, অঙ্গহানি। তো রাষ্ট্র চিন্তা করলে যে এসিড নিক্ষেপের বিরুদ্ধে একটা আইন তৈরি করবে, তেমনি সন্ত্রাস দমন আইন, দূরত্ব বিচার আইন, হ্যাঁ, এক একটা সময় এক একটা প্রেক্ষাপটে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র আইন তৈরি করে। তো এই যে একটা আইনের প্রয়োজনীয়তা জনপ্রতিনিধিরা অনুধাবন করে। আমাদের এখানে আপনারা জানেন ল কমিশন আছে, আইন কমিশন, পাবলিক ডিমান্ডের উপর ভিত্তি করে তারাও জনগণের মতামত গ্রহণ করে এবং তারা কি ধরনের একটা আইন তৈরি হতে পারে তারা সুপারিশ করে, বা সুশীল সমাজ বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক বলেন, তারা রাষ্ট্রকে বলে যে, রাষ্ট্রের অথরিটিকে বলে যে হ্যাঁ এই বিষয়ে এমন একটা আইন তৈরি করেন, আইন তৈরি করা উচিত। একটা আইনের পক্ষে একটা জনমত তৈরি হয়। তো জনমত তৈরি হলে এখানে আপনার ল কমিশন কাজ করে, এখানে সংসদের এই আপনার ড্রাফটিং উইং আছে, অনেক ধরনের একটা আইনের ভাষাগত বিষয় থাকে, একটা শব্দের কারণে আইনের প্রয়োগের ক্ষেত্রে অনেক ধরনের মানে ইয়ে হয়ে যেতে পারে, বেশ কম হয়ে যেতে পারে। এমন শব্দ থাকলে কিভাবে প্রয়োগ হবে, শব্দটা আরেক রকম হলে কিভাবে প্রয়োগ হবে, এরকম। তো এই জন্য এক্সপার্ট মানে এটার একটা ভালো ড্রাফট তৈরি করে। তো তৈরি করার পর এই ড্রাফট তৈরি, জনমত এবং ড্রাফট তৈরি, এই যে নির্দিষ্ট মানুষ আছে আমাদের, আপনারা জানেন ম্যাক্সিমাম সংসদ সদস্য কিন্তু এরকম ড্রাফটিং এ বা আইনের যে ভাষাগুলো ওগুলি লেখার ক্ষেত্রে ওরা অত বেশি এক্সপার্ট না। অনেকে আছে তো মানে এসএসসিও পাস করে নাই বা স্বশিক্ষিত, তাহলে তারা এই জটিল আইনের ভাষা কিভাবে তৈরি করবে? এই জন্য রাষ্ট্রের ড্রাফটিং উইং আছে, ল কমিশন আছে, জনমতের উপর ভিত্তি করে তারা এগুলি সুপারিশ করবে। কিন্তু জিনিসটা পাস হবে যে পার্লামেন্টে। আর্টিকেল 81 এ বলতেছে এভরি প্রপোজাল ইন পার্লামেন্ট ফর মেকিং এ ল শ্যাল বি মেড ইন দি ফর্ম অফ এ বিল। একটা বিল আকারে, হ্যাঁ, একটা আইন তৈরি করার যে প্রস্তাব, এটা বিল আকারে সংসদে উত্থাপিত হবে। তারপরে when a bill is passed by parliament, পাস্ট মানে কি, আইনটার পক্ষে, এই আইনটা বিলটা উত্থাপিত হলো, যারা এই প্রস্তাবের পক্ষে আছেন হা বলুন, হ্যাঁ, যারা বিপক্ষে আছেন না বলুন। তো হা বললে হা জয়যুক্ত হয়েছে, হা জয়যুক্ত হয়েছে। আপনারা সংসদ অধিবেশনের কার্যক্রম দেখেন,
স্পিকার এইভাবে 3 বার উচ্চারণ করবেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। তাহলে when a bill is passed by parliament it shall be presented to the president for assent। পার্লামেন্টে এই আইনের প্রস্তাবটা পাশ হওয়ার পর এটা মহামান্য রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য এটা প্রেরণ করা হয়। রাষ্ট্রপতির সম্মতি ব্যতীত কোনো আইন সাধারণত পার্লামেন্ট পূর্ণাঙ্গ আইনে রূপ দেয় না, রাষ্ট্রপতির কাছে পাঠাবেই। তো মহামান্য রাষ্ট্রপতির কাছে যখন এই বিলটা পাঠানো হয়, মহামান্য রাষ্ট্রপতি মানে রাষ্ট্রপতির এই বিষয়ে কাজ করার জন্য অনেক জনবল আছে, রাষ্ট্রপতির অফিস, হ্যাঁ, তিনি কি করবেন, এই বিলের উপর সম্মতি দিবেন, হ্যাঁ, অথবা তিনি কি করবেন, বিলটা রিটার্ন করবেন সংসদে। বিলটা পাঠানো হলে বিলটার সবকিছু যদি ঠিকঠাক থাকে তিনি এখানে অ্যাসেন্ট দিবেন, কনসেন্ট দিবেন যে হ্যাঁ এটা আইন, যে সংসদে এই আইনটা পাশ হয়েছে এখানে আমি সম্মতি দিলাম। আর তিনি যদি সম্মতি না দেন তিনি 15 দিনের মধ্যে সম্মতি দিতে হবে, অথবা তিনি রিটার্ন করবেন। রিটার্ন করে তিনি বলবেন যে এই বিলে এই ধরনের শব্দ, এই ধরনের লাইন বা এই ধরনের প্রভিশনটা আমার কাছে অসঙ্গতিপূর্ণ মনে হচ্ছে, সংসদ দয়া করে এই বিষয়টা সংশোধন করে নিতে পারেন অথবা এটা পুনর্বিবেচনা করতে পারেন। ল্যাঙ্গুয়েজটা হচ্ছে এরকম, দ্য প্রেসিডেন্ট উইদিন 15 days আফটার এ বিল ইজ প্রেজেন্টেড টু হিম, 15 দিনের মধ্যে তার কাছে যে বিল পাঠানো হলো শ্যাল অ্যাসেন্ট টু দ্য বিল, সেখানে সম্মতি দান করবেন। অর ইন দ্য কেস এ বিল আদার দেন এ মানি বিল, মানি বিল না হয়ে, অর্থ বিল কি এটা আমরা পরে আলোচনা করব, মানি বিল না হয়ে অন্য কোনো বিলে, মানি বিলে তিনি কোনো সুপারিশমালা দিতে পারবেন না। মানি বিল ছাড়া, অর্থ বিল ছাড়া অন্য কোনো বিলে মে রিটার্ন ইট টু পার্লামেন্ট উইথ এ মেসেজ রিকোয়েস্টিং, একটা অনুরোধ জানাবে, একটা মেসেজ দিবে দ্যাট দ্য বিল অর এনি পার্টিকুলার প্রভিশন দেয়ারঅফ বি রিকনসিডার্ড, মানে এটা পুনর্বিবেচনা করুন। এখানে এই শব্দটা আছে, এই লাইনটা আছে, আমার কাছে এটা সঠিক মনে হচ্ছে না, এটা আপনারা পুনর্বিবেচনা করুন। And that any amendments specified by him in the message be considered, অথবা তিনি বলতে পারেন যে এই লাইনটা পরিবর্তন করে এই ধরনের একটা লাইন সংযুক্ত করুন। এখানে 3 বছর সাজার মেয়াদ করা হয়েছে, আমার দৃষ্টিতে এটা 3 বছর কমিয়ে 2 বছর করুন, হ্যাঁ। তো তিনি একটা অ্যামেন্ডমেন্ট স্পেসিফাই করে এটা সংসদে ফেরত প্রদান করতে পারেন। and if he fails so to do, he shall be deemed to have assented to the bill at the expiration of that period। এখন এই 15 দিনের মধ্যে তিনি সম্মতি দিলেন অথবা তিনি সুপারিশমালা প্রেরণ করে সংশোধনের প্রস্তাব দিয়ে সংসদে পাঠালেন। তিনি কয়টা কাজ করলেন? 2টা কাজ, একটা হচ্ছে সম্মতি দিয়ে দিলেন, আর একটা হচ্ছে সংশোধনের প্রস্তাব দিলেন। এই 2টা কাজ করলেন। আরেকটা কি করতে পারেন? আরেকটা কাজ তিনি করতে পারেন না, তিনি এটা কিছু না করে তিনি চুপ মেরে বসে থাকতে পারেন না। তার কাছে সম্মতির জন্য পাঠালো, তিনি কোনো মতামত দিলেন না, সম্মতিও দিলেন না, এটা টেবিলের এক কোণায় ফেলে রাখলেন। তখন কি হবে? সম্মতি দিলে তো আইন হয়ে গেল, আর সংশোধনের সুপারিশ করলে এটা সংসদ বিবেচনা করবে। আর এগুলি কিছুই করলেন না, তিনি এটা টেবিলে ফাইল চাপা দিয়ে ফেলে রাখলেন। তাহলে ওরকম যদি হয়, তিনি যদি 15 দিনের মধ্যে সম্মতিও না দেন, সংশোধনের সুপারিশও না করেন, তাহলে সংসদ ধরে নিবে যে তিনি বিলটাতে সম্মতি প্রদান করেছেন এবং এটা আইন হয়ে যাবে। বুঝছেন? প্রেসিডেন্ট চুপ থাকলেও এটা চুপ থাকাটা সংসদ বিবেচনা করবে না, কারণ সংসদ হচ্ছে সভরেন, সংসদ সবকিছুর চেয়ে বেশি ক্ষমতাশালী। তিনি মতামত দিন অথবা তিনি এই অ্যামেন্ডমেন্টের সুপারিশ করুন বা না করুন, সংসদ 15 দিন পার হলে ধরে নেবেন যে তিনি এটাতে সম্মতি দিয়েছেন এবং এটা আইন হয়ে যাবে। তারপরে ধরেন যে বিষয়গুলোতে প্রেসিডেন্ট সুপারিশমালা প্রেরণ করলেন, এটা এভাবে সংশোধন করেন, ইফ দ্য প্রেসিডেন্ট সো রিটার্নস দ্য বিল পার্লামেন্ট শ্যাল কনসিডার ইট টুগেদার উইথ দ্য প্রেসিডেন্টস মেসেজ। রাষ্ট্রপতির মেসেজটা পার্লামেন্ট
বিবেচনা করতে পারেন। and if the bill is again passed by parliament without amendments, এই বিলটা আবার সংসদে উত্থাপিত হবে, আবার প্রস্তাব গ্রহণ করা হবে, পাস হবে কি হবে না, উইথ অ্যামেন্ডমেন্টস অর উইদাউট অ্যামেন্ডমেন্টস। দ্বিতীয়বার পাস করার ক্ষেত্রে সংসদ বাধ্য নয় প্রেসিডেন্টের সুপারিশমালাটা গ্রহণ করতে। প্রেসিডেন্ট যে সংশোধনের মতামত বা সুপারিশমালা দিয়েছেন সেটা সংসদ গ্রহণ করতেও পারেন অথবা গ্রহণ নাও করতে পারেন, ঠিক আছে। ইফ দা, এখানে ল্যাঙ্গুয়েজটা খুব চমৎকার, এন্ড ইফ দ্য বিল ইজ এগেইন পাসড বাই পার্লামেন্ট উইথ অর উইদাউট অ্যামেন্ডমেন্টস, অর্থাৎ অ্যামেন্ডমেন্ট সহ পাস করা অথবা অ্যামেন্ডমেন্ট ছাড়া, যে রাষ্ট্রপতির প্রস্তাবটাকে পাত্তাও দিল না, এটা বিবেচনা করলো না, সেই ক্ষেত্রে আবারও সংসদ সম্মান করে ইট শ্যাল বি প্রেজেন্টেড টু দ্য প্রেসিডেন্ট ফর হিজ অ্যাসেন্ট। হ্যাঁ, এটা আবার তার কাছে পাঠানো হবে যে আপনার প্রস্তাবনা আমরা বিবেচনা করতে পারি নাই, আমরা হুবহু রেখে দিয়েছি, অথবা আপনার এই প্রস্তাবটা গ্রহণ করে আমরা একটু সংশোধন করে দিয়েছি। whereupon the president shall assent to the bill within the period of 7 days after it has been presented to him, এটা তার কাছে উপস্থাপনের 7 দিনের মধ্যে তিনি এটাতে সম্মতি দিবেন। and if he fails to do so, he shall be deemed to have assented to the bill on the expiration of that period. তাহলে এই 7 দিনের মধ্যে যদি তিনি সেটা না করেন তাহলে ধরে নেওয়া হবে যে তিনি বিলটাতে সম্মতি দান করেছেন। তার মানে একটা বিল রাষ্ট্রপতির কাছে সম্মতির জন্য পাঠালে তিনি কেবলমাত্র একবার সুপারিশ করতে পারবেন, একাধিকবার করতে পারবেন না। কথাটা বুঝেছেন? ক্লিয়ার হয়েছে কিভাবে আইন তৈরি হয়? জি স্যার। জি স্যার। হ্যাঁ, মোট কথা হচ্ছে রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্র একটা আইনের কথা চিন্তা করবে। এখানে লেজিসলেটিভ উইং, ড্রাফটিং উইং, আইন কমিশন বা সুশীল সমাজ, আইনের ছাত্র শিক্ষক যারা এই কাজে নিয়োজিত, এখানে সরকার মানে কিছু আইনের আইনজ্ঞকে, এখানে আইনের এক্সপার্টাইজকে সরকার নিযুক্ত করে বেতনদারি, তারা ড্রাফটটা তৈরি করবে। এই ড্রাফটটা সংসদে বিল আকারে উপস্থাপন হবে। বিলটা সংসদে প্রস্তাবটা পাস হওয়ার পর রাষ্ট্রপতির কাছে প্রেরণ করবে। রাষ্ট্রপতি এটাতে সম্মতি দিয়ে দিবেন 15 দিনের মধ্যে, অথবা তিনি সংশোধনের সুপারিশ করে আবার সংসদে ফেরত পাঠাবেন। তাহলে সেই ক্ষেত্রে সংসদ সুপারিশ সহ বা সুপারিশ ছাড়া পাশ করে আবার রাষ্ট্রপতির কাছে দিলে 7 দিনের মধ্যে রাষ্ট্রপতির সম্মতি দিতে হবে, নইলে সম্মতি দিয়ে দেওয়া হয়েছে বলে গণ্য হবে। আর প্রথম যখন পাঠানো হলো ওই 15 দিনের মধ্যে তিনি সম্মতি না দিলে বা সুপারিশ প্রেরণ না করলে 15 দিনের পরে সম্মতি দিয়ে ফেলেছেন বলে গণ্য হবে এবং এটা আইন হিসেবে পরিগণিত হবে। আসসালামু আলাইকুম স্যার। হ্যাঁ বলেন স্যার। স্যার, প্রশাসনিক আইন কিভাবে তৈরি হয়? এটাও কি স্যার সেম ভাবেই তৈরি হয়? প্রশাসনিক আইন, অ্যাক্ট অফ পার্লামেন্ট, এখন ওই যে আপনার আমরা 65 পড়েছি, আপনার মনে আছে? স্যার, আজকে আমি ফার্স্ট জয়েন করেছি স্যার। আপনি ফার্স্ট ক্লাসে জয়েন করে যদি এই সাপ লুডো খেলার মতো 1 2 3 তে চলে যান, কি নাম আপনার? স্যার, আমার নাম নাহিদ মোস্তফা স্যার। এতদিন ক্লাস করেননি কেন? স্যার, আসলে আমি খোঁজ পাইনি যে ক্লাস শুরু হয়েছে স্যার। আপনি টিউশন ফি দিচ্ছেন না? কলেজে ভর্তি হয়েছেন না? জি স্যার। তো আপনি এতগুলো টাকা পয়সা দিলেন কলেজে, আপনি খুঁজেই রাখলেন না ক্লাস হচ্ছে কি হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, আপনার আর্টিকেল 65টা একটু পড়ে দেখবেন। লেজিসলেটিভ পাওয়ার হচ্ছে আইন প্রণয়নের ক্ষমতা আছে একমাত্র সংসদের, ঠিক আছে? সংসদ আইন কেবলমাত্র সংসদে আইন তৈরি করবে। আবার ওখানে বলা আছে the parliament may delegate its power to enact law to any statutory body, হ্যাঁ, অথবা কোন বিধিবদ্ধ সংস্থাকে আইন তৈরি করার ক্ষমতা পার্লামেন্ট দিতে পারে। এখন কোন একটা বিধিবদ্ধ সংস্থার ইন্টারনাল রেগুলেশন তৈরি করার জন্য পার্লামেন্ট যদি বলে যে তোমরা কিভাবে পরিচালিত হবে, তোমরা নিজেরা একটা বিধি প্রণয়ন করো, তাহলে পার্লামেন্ট ওই স্ট্যাটিউটরি বডিকে ক্ষমতা দিলে, ডেলিগেট করলে, তখন তারা এটা তৈরি করতে পারবে। তো প্রশাসনিক আইন বলতে তো অনেকগুলো আইন আছে,
যেটা অ্যাক্ট অফ পার্লামেন্ট হতে পারে, সরাসরি সংসদে হতে পারে, অথবা সংসদ কোন সংস্থাকে তার নিজস্ব রেগুলেশন তৈরি করার ক্ষমতা দিলে তারাও সেটা করে নিতে পারে। আপনার উত্তর Thank you, sir. পেয়েছেন? আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, তাইলে কি স্যার কোন মন্ত্রণালয়ের মানে কিভাবে কার্যক্রম হবে একটা নীতিমালা যেটা করে সেটা কি প্রশাসনিক আইন? নীতিমালা আইন না, অ্যাক্ট, মানে অর্ডিন্যান্স, কিভাবে স্যার কাজ মানে ওনাদের কার্য সম্পাদন করবে কোন মন্ত্রণালয়ের যে নীতিমালাটা হয় সেটা কি প্রশাসনিক আইন কিনা? এখানে আমরা এখন যেটা আলোচনা করতেছি এগুলি হচ্ছে অ্যাক্ট অফ পার্লামেন্ট। পার্লামেন্ট যে আইনগুলো তৈরি করবে। এখন ধরেন আপনার একটা ক্লাব, আপনারা একটা কোঅপারেটিভ সোসাইটি করলেন, আপনারা একটা মানে ইয়ে করলেন, কয়েকজন মিলে একটা পার্টনারশিপ বিজনেস করলেন। হ্যাঁ, তাহলে আচ্ছা আমি একটু ফোন একটু কল আসার কারণে একটু ইন্টারাপ্টেড হয়ে গেছে। আচ্ছা যাই হোক, এখন আমরা যেটা আজকে পড়তেছি সেটা হচ্ছে অ্যাক্ট অফ পার্লামেন্ট, মানে কিভাবে কি ভিডিও কোথায় চলে গেল। আচ্ছা, অ্যাক্ট অফ পার্লামেন্ট মানে কিভাবে সংসদে আইন তৈরি হয়। এখন আপনি একটা সমবায় সমিতি বা ক্লাব করলেন, এখানে আপনি একটা গঠনতন্ত্র তৈরি করলেন, যে ফ্ল্যাট ওনার্স অ্যাসোসিয়েশন, আপনারা একটা ফ্ল্যাটে থাকেন, ঠিক আছে, এখানে অনেকগুলো ফ্ল্যাট আছে, ফ্ল্যাটের এই মানে ইয়ে কে দিবে, এই চার্জ কে দিবে, তারপরে এই আইরাকে কল করতেছে কেন, হোল্ড এন্ড অ্যাকসেপ্ট এন্ড অ্যাকসেপ্ট। শুনছি স্যার। হ্যাঁ, আচ্ছা আচ্ছা। তো তাহলে যখন প্রেসিডেন্ট আপনার এই ধরনের একটা বিলে সম্মতি দিয়ে ফেলেন, তখন এটা অ্যাক্ট অফ পার্লামেন্ট বা সংসদ প্রণীত আইন বলে গণ্য হবে। আপনার একটা বিল্ডিং এ ধরেন এই অ্যাপার্টমেন্ট, এখানে 30টা ফ্ল্যাট আছে, এখানে একটা গঠনতন্ত্র থাকে যে সবাই কখন এই কি বলে সার্ভিস চার্জ দিবে, কে পরিশোধ করবে, একজন ম্যানেজার থাকবে, গেট কটা পর্যন্ত খোলা থাকবে, ছাদ খোলা থাকবে কিনা, রিপেয়ার কিভাবে করবে, এই কতগুলো এই বিধিবিধান নিজস্ব পরিচালনার জন্য। হ্যাঁ, এইগুলি তো আর সংসদে করার দরকার নাই। বা আপনার ঘরে আপনি একটা আইন তৈরি করলেন যে স্টুডেন্ট কতক্ষণ লেখাপড়া করবে, কোন টাইম থেকে কোন টাইম পর্যন্ত অঙ্ক করবে, হ্যাঁ, কতক্ষণ খেলবে, কতক্ষণ ঘুমাবে। তো সবগুলো আইন যে সংসদে হবে এমন কোনো কথা নেই। কোনো একটা প্রতিষ্ঠান, একটা সমিতি, একটা বণিক সমিতি, হ্যাঁ, বা একটা পরিবহন মালিক সমিতি, একটা ট্রেড ইউনিয়ন, তারা তাদের নিজস্ব রুলস তারা নিজেরা তৈরি করতে পারে। হ্যাঁ, কিন্তু অ্যাক্ট অফ পার্লামেন্ট আর অর্ডিন্যান্স এইগুলি আপনার মানে আমাদের কনস্টিটিউশনাল প্রসেসে তৈরি হবে। কথা ক্লিয়ার হয়েছে আপনাদের? স্যার পুলিশ আইন যেটা সেটা কি ওই সংসদে হবে, প্রণীত হবে? পুলিশ রেগুলেশন আপনার সংসদে তো হাজার হাজার আইন তৈরি হয়েছে। তো হ্যাঁ, এখানে মানে এটা যেহেতু একটা প্রতিরক্ষা সংক্রান্ত আইন, এইটা প্রত্যেক আইনটা আপনার একটা গ্যাজেট যখন হয়, এটা কখন আইনটা প্রণীত হয়েছে, কখন গ্যাজেট আকারে প্রকাশ হয়েছে, ওখানে লেখা থাকবে। আপনি এটা সংসদ প্রণীত আইন কি মানে এটা কোন আইন, আইনটার একটা শিরোনামেই আপনি এটা বুঝতে পারবেন আইনটা দেখলে। তো নিঃসন্দেহে পুলিশ যেহেতু বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে, পুলিশ বাহিনীর মতো একটা বিশাল গুরুত্বপূর্ণ বাহিনী, এটা অবশ্যই অ্যাক্ট অফ পার্লামেন্টে তারা পরিচালিত।
আচ্ছা, এরপরে আমরা আর্টিকেল 81 এ যাই। ইন দিস পার্ট মানি বিল। মানি বিল মানে অর্থ বিল। অর্থ বিল কোনগুলা? যে কোনো একটা সংসদের বিলগুলোকে দুই ভাগে ভাগ করছে, একটা সাধারণ বিল আর একটা হচ্ছে অর্থ বিল। তো মানি বিল হচ্ছে আর্টিকেল 81 এ বলছে, ইন দিস পার্ট মানি বিল মিনস এ বিল কন্টেনিং অনলি প্রভিশনস ডিলিং উইথ দি এনি অল অফ দ্য ফলোইং ম্যাটার্স: ইম্পোজিশন, রেগুলেশন, অল্টারেশন, রেমিশন এন্ড রিপিল অফ এনি ট্যাক্স। ট্যাক্স মানে কি? কর, কোন কর আরোপ, তারপরে হচ্ছে কর নিয়ন্ত্রণ, কর পরিবর্তন। আগে একরকম কর ছিল, এখন আপাতত রেমিশন, কর মওকুফ, অথবা রিপিল, অথবা কোনো একটা বিষয়ের উপর সরকার কর আগে দাবি করতো, এখন রিপিল করে দিল। যেমন আপনার এই যে রেজিস্ট্রেশন, জায়গা জমি রেজিস্ট্রেশনের জন্য আগে এই 3% স্টাম্প ডিউটি দিতে হতো, এখন সেটাকে 1.5% করা হয়েছে। আগে লোকাল গভর্নমেন্ট ট্যাক্স 2% দিতে হতো, এখন সেটাকে 1% করা হয়েছে। তাহলে এই যে জমি রেজিস্ট্রেশন সংক্রান্ত সরকার ট্যাক্স কতটুকু পাবে, পাবে না। হ্যাঁ, ফ্ল্যাটের জন্য প্রতি বর্গ মিটারে 1000 টাকা করে একটা ট্যাক্স দিতে হয়। কমার্শিয়াল স্পেসের জন্য প্রতি বর্গ মিটারে 3000 টাকা করে ট্যাক্স দিতে হয়। এগুলি সংসদ আইন দ্বারা তৈরি করবে, এগুলি হচ্ছে মানি বিল। অথবা রাষ্ট্র কোনো অর্থ যদি কারো কাছ থেকে ধার করে, দ্য বোরোইং অফ মানি অর গিভিং দি গ্যারান্টি টু দ্য গভর্নমেন্ট। সরকার যদি, সরকার ঋণ নেয় না, সরকার ধরেন এডিবি থেকে ঋণ নেই, ওয়ার্ল্ড ব্যাংক থেকে ঋণ নেই, বা অন্য কোনো এই মানে রাষ্ট্র থেকে ঋণ নেই, কোনো বেসরকারি প্রতিষ্ঠান থেকেও ঋণ নিতে পারে সরকার। তাহলে অথবা কোনো ঋণ সম্পর্কে যদি কোনো গ্যারান্টি দিয়ে থাকে, অথবা অ্যামেন্ডমেন্ট অফ এনি ল রিলেটিং টু দ্য ফাইন্যান্সিয়াল অব্লিগেশনস অফ দ্য গভর্নমেন্ট, গভর্নমেন্টের অর্থনৈতিক দায় সম্পর্কে কোনো অ্যামেন্ডমেন্ট যদি হয়। তারপরে কনসোলিডেটেড ফান্ডের কাস্টডি সংক্রান্ত বিষয়, অথবা কনসোলিডেটেড ফান্ডে এই মানে কোনো চার্জ আরোপ করার সংক্রান্ত বিষয়, অথবা পাবলিক ফান্ড, the recipient money's account of the consolidate fund or public account of the republic। মানে সরকারের একটা হিসাব আছে, ব্যাংক অ্যাকাউন্ট। এই হিসাবটা দুই প্রকার হয়, একটাকে বলা হয় সংযুক্ত তহবিল, কনসোলিডেটেড ফান্ড, আর একটা হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট। কনসোলিডেটেড ফান্ড হচ্ছে যত প্রকার সরকারি ট্যাক্স আসবে, সরকার যা ঋণ গ্রহণ করবে, তারপরে অথবা সরকার যা ঋণ পরিশোধ করবে, এই সব ট্রানজেকশন গুলো কনসোলিডেটেড ফান্ড থেকে হবে। আর্টিকেল 84(1) এ এই বিষয়টা ব্যাখ্যা করা হয়েছে। তাহলে অর্থ সংক্রান্ত যত কার্যক্রম সবগুলো হবে যে আপনার মানে অর্থ বিল হিসেবে গণ্য হবে। আবার কোন একটা এই প্রতিষ্ঠানের জরিমানা, অর্থদণ্ড, লাইসেন্স ফি, যেমন বিআরটি এর লাইসেন্স ফি, কিরকম করবে না করবে, ওগুলি কিন্তু আমার অর্থ বিল হিসেবে গণ্য হবে না। আর্টিকেল 81 এ কোনটা অর্থ বিল, কোনটা অর্থ বিল নয়, এটার একটা ব্যাখ্যা দেওয়া হয়েছে। তারপরে আর্টিকেল 83 তে একটা গুরুত্বপূর্ণ কথা বলছে, নো ট্যাক্স শ্যাল বি লেভিড or collected except by or under the authority of an act of parliament। সংসদে আইন করা ছাড়া কারো কাছ থেকে কোনো কর আদায় বা আরোপ করা যাবে না। জনগণের উপর কর আরোপ করতে হলে পার্লামেন্টে আইন করেই সেটা করতে হবে। কেউ হুইমসিক্যালি কোনো একটা মন্ত্রণালয়, সরকারের কোনো একটা বিভাগ পার্লামেন্টে আইন তৈরি করা ব্যতীত জনগণ থেকে কর আদায় করতে পারবে না। তাই কনসোলিডেটেড ফান্ড এন্ড পাবলিক অ্যাকাউন্টের ব্যাখ্যাটা 84 দেওয়া হয়েছে। তারপরে আপনার 85, এগুলি আপনারা এমনি একবার রিডিং করবেন, না পড়লে আমাকে পরের ক্লাসে জিজ্ঞেস করতে পারেন। আপনারা আরেকটা জিনিস কি, এই যে বাজেট তো শুনেছেন না, সংসদে বাজেট প্রণীত হয় না? জি স্যার। জি স্যার।
এই বাজেটের বিষয়টা আর্টিকেল 87 এ আছে, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টস, মানে আর্টিকেল 87 অনুসারে এই বাজেটটা দেওয়া হয়। দেয়ার শ্যাল বি লেইড বিফোর পার্লামেন্ট ইন রেসপেক্ট অফ হিজ ফাইন্যান্সিয়াল ইয়ার, প্রতি অর্থ বছরে স্টেটমেন্ট অফ দ্য এস্টিমেটেড রিসিপ্টস, মানে কি পরিমাণ টাকা সরকার গ্রহণ করবে, এন্ড এক্সপেন্ডিচার্স, কি পরিমাণ ব্যয় করবে, হ্যাঁ, ফর দ্যাট ইয়ার, ওই বছরের জন্য। ইন দিস পার্ট রেফার্ড টু অ্যাজ দ্য অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাকে বলা হয়, এটাকে বাংলাতে বলা হচ্ছে কি, বার্ষিক আর্থিক বিবৃতি, অ্যানুয়াল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট, এটাকেই বাজেট বলা হয়। তাহলে বাজেটে কনসলিডেটেড ফান্ড এবং পাবলিক অ্যাকাউন্ট থেকে মানে এই স্টেটমেন্ট গুলো সেপারেটলি তুলে ধরা হয়। এগুলি অর্থনীতির যারা ছাত্র তারা এগুলি ভালো বুঝে থাকবেন। এগুলি এমনি এখান থেকে সাধারণত এমন একটা প্রশ্ন হয় না। তবে কিভাবে আইন তৈরি হয় সংসদে, অর্থ বিল বলতে কি বুঝো, ওই বিষয় থেকে প্রশ্ন হয়। এগুলি এমনি আপনারা জানার জন্য পড়বেন। আর এই একটা গুরুত্বপূর্ণ আইনের ক্ষেত্রে আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হচ্ছে আর্টিকেল 93। আমি আর্টিকেল 93 তে চলে যাই। সেটা হচ্ছে অর্ডিন্যান্স মেকিং পাওয়ার। আমরা দেখবেন যে কিছু আইনের শেষে অ্যাক্ট আছে, অ্যাক্ট, হ্যাঁ, স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট, ঠিক আছে। তারপরে এই আপনার এই আপনার বিভিন্ন রকম অ্যাক্ট দিয়ে, যেমন স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট, তারপরে হচ্ছে আপনার এই নারী শিশু নির্যাতন দমন আইন, ঠিক আছে। আবার কিছু আইনে আছে অর্ডিন্যান্স, যেমন ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স 1985। তো অর্ডিন্যান্স মেকিং পাওয়ারটা আছে হচ্ছে চ্যাপ্টার 3 আর্টিকেল 93 তে। এটা হচ্ছে কি, যখন ধরেন সংসদ নাই, সংসদ তো সবসময় অধিবেশনে থাকে না, তো কোন সময় যদি অধিবেশন না থাকে, তখন ধরেন রাষ্ট্রের খুব জরুরি প্রয়োজনে একটা আইন তৈরি করতে হচ্ছে, তখন যে আইনটা তৈরি করে ওটাকে অর্ডিন্যান্স হিসেবে নাম দিয়ে এটা তৈরি করা হয়। আর সংসদ চলমান থাকা অবস্থায়, সেশন থাকা অবস্থায় অর্ডিন্যান্স তৈরি করা যায় না। সেশন থাকলে এটা অ্যাক্ট হিসেবে, ওই যে আর্টিকেল 80 তে যেভাবে আমি বললাম সংসদে আইন প্রণয়ন পদ্ধতি, ওইভাবে করতে হবে। আর যখন পার্লামেন্ট থাকে না, পার্লামেন্ট কখন থাকে না, এট এনি টাইম হোয়েন পার্লামেন্ট স্ট্যান্ডস ডিসলভ। ধরেন সংসদ ভেঙে গেছে, এখন আর কোনো সংসদ নেই, সংসদ ভেঙে গেছে, আর ইটস নট ইন সেশন, অথবা কোনো অধিবেশন নেই। মানে আমরা দেখেছি যে যুদ্ধকালীন একাধিক্রমে 1 বছর পর্যন্ত সংসদ অধিবেশনবিহীন থাকতে পারে। এমনি 90 দিনের মধ্যে নর্মালি এই প্রথম এই নর্মালি 2টা অধিবেশনের মধ্যে বিরতি হবে, যে 60 ডেজে 60 দিন পর্যন্ত সংসদ অধিবেশন বন্ধ থাকতে পারে, মুলতবি থাকতে পারে। তাহলে এই 60 দিনের মধ্যে দেশে একটা জরুরি আইন করার প্রয়োজন হয়ে দাঁড়ালো। তাহলে at any time when parliament stands dissolved or is not in session, if the president is satisfied that, রাষ্ট্রপতির কাছে যদি মনে হয় যে that circumstance exists which render immediate action necessary, জরুরি একটা পদক্ষেপ গ্রহণ করা দরকার, he may make and promulgate such ordinance, তিনি অর্ডিন্যান্স তৈরি করতে পারেন, as the circumstance appear to him to require, and any ordinance so made shall, as from his promulgation, have the like force of law as an act of parliament. এবং যখন এই অর্ডিন্যান্স, অধ্যাদেশ যখনই জারি হবে, অধ্যাদেশ প্রণয়নের একমাত্র ক্ষমতা আছে মহামান্য রাষ্ট্রপতির। যখন এই অর্ডিন্যান্সটা প্রমালগেট হবে, তখনই এটা আইনের কার্যকারিতা পাবে। হ্যাঁ, মানে হ্যাভ দ্য লাইক ফোর্স অফ ল অ্যাজ অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। অ্যাক্ট অফ পার্লামেন্ট, একটা আইন যেভাবে কার্যকর হবে অর্ডিন্যান্স প্রমালগেট করার পর, সেটাও সেভাবে কার্যকর হবে। তবে অর্ডিন্যান্স তৈরি করার ক্ষেত্রে কতগুলো জিনিস মনে রাখতে হবে। প্রোভাইডেড দ্যাট নো অর্ডিন্যান্স আন্ডার দিস ক্লজ শ্যাল মেক এনি প্রভিশন which could not lawfully be made under this constitution by act of parliament. Act of parliament যেই আইনগুলো সচরাচর তৈরি করতে পারে না,
সেরকম কোন অর্ডিন্যান্স তৈরি করা যাবে না। যেমন একটা পার্লামেন্ট আইন তৈরি করতে পারে না সচরাচর, কিরকম? আর্টিকেল 26 মনে আছে? আর্টিকেল 26টা কারো মনে আছে? রেসপন্স করেন। আর্টিকেল 26 কি সম্পর্কিত? ফান্ডামেন্টাল রাইটস স্যার। ফান্ডামেন্টাল রাইটস, হ্যাঁ, ভেরি গুড। এই যে এখানে আমরা দেখেছি যে মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন তৈরি করতে পারবে না সংসদ, মৌলিক অধিকার রাষ্ট্র মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন তৈরি করতে পারবে না। তাহলে পার্লামেন্ট নাই বলে সংসদে যেহেতু মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন তৈরি করতে পারবে না, পার্লামেন্ট নাই বলে অর্ডিন্যান্স তৈরি করা প্রয়োজন, কিন্তু ওখানে অর্ডিন্যান্সটা এমন তৈরি করা যাবে না যেখানে মৌলিক অধিকার পরিপন্থী কিছু থাকে। কথাটা বুঝেছেন? মানে সংসদে আইন তৈরি করার ক্ষেত্রে যে এমবার্গো আছে, যে রেস্ট্রিকশন আছে, সেই রেস্ট্রিকশন গুলো অর্ডিন্যান্স তৈরি করার ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তারপরে 2তে বলছে ফর আল্টারিং অর রিপিলিং এনি প্রভিশন অফ দিস কনস্টিটিউশন। হ্যাঁ, মানে সংবিধান পরিবর্তনের জন্য কোনো অর্ডিন্যান্স তৈরি করা যাবে না। এমন কোনো অর্ডিন্যান্স তৈরি করা যাবে না যেটার মাধ্যমে সংবিধান পরিবর্তন করার কথা উঠে বা প্রশ্ন উঠে। আমরা জানি আমাদের আর্টিকেল 142-তে অ্যামেন্ডমেন্ট অফ কনস্টিটিউশন 2/3 মানে ভোটে টোটাল সংসদ সদস্যের 2/3 একটা প্রস্তাব সমর্থন করলে কেবল তখনই সংবিধান সংশোধন করা যেতে পারে। তাহলে কোন অর্ডিন্যান্স এমন কোন অর্ডিন্যান্স তৈরি করা যাবে না যেটা সংবিধান সংশোধনের প্রশ্ন বা কথা থাকে যেটাতে। তারপরে আবার আরেকটা এমবার্গো আছে, সেটা হচ্ছে কন্টিনিউইং ইন ফোর্স অফ এনি প্রভিশন অফ এন অর্ডিন্যান্স প্রিভিয়াসলি মেড। আগে একটা অর্ডিন্যান্স তৈরি করেছে, ওইটার কন্টিনিউশন দিয়ে ওই অর্ডিন্যান্স বলবৎ থাকবে, এরকম কথা বলে কোনো অর্ডিন্যান্স তৈরি করা যাবে না। তাহলে অর্ডিন্যান্সের মূল কথা হচ্ছে সংসদ যদি ভেঙে যায় অথবা সংসদ যদি অধিবেশনে না থাকে, রাষ্ট্রপতি জরুরি প্রয়োজন মনে করলে একটা আইন তৈরি করতে পারবে। ওই আইনটাকে অর্ডিন্যান্স বলা হচ্ছে। অর্ডিন্যান্স যখনই জারি হবে তখনই এটা পার্লামেন্টের আইনের মতো কার্যকর হবে। তবে অর্ডিন্যান্স এমন ভাবে তৈরি করা যাবে না যে ধরনের আইন সংসদে তৈরি করা যায় না। যেমন মৌলিক অধিকার পরিপন্থী কোনো আইন তৈরি করা যায় না, অর্ডিন্যান্সেও মৌলিক অধিকার পরিপন্থী কোনো কিছু তৈরি করা যাবে না। তারপরে সংবিধান সংশোধন সংক্রান্ত কোনো অর্ডিন্যান্স তৈরি করা যাবে না। পূর্ববর্তী অর্ডিন্যান্সের কন্টিনিউশন দিয়ে কোনো অর্ডিন্যান্স তৈরি করা যাবে না। তাহলে 3 ধরনের রেস্ট্রিকশন আছে আপনার অর্ডিন্যান্স তৈরির ক্ষেত্রে। ঠিক আছে? এখন অর্ডিন্যান্স তৈরি করলো, অর্ডিন্যান্স তৈরি করলেই কি এটা চূড়ান্ত হয়ে গেল? অর্ডিন্যান্স গুলোকে করতে হবে কি, an ordinance made under clause 1 shall be laid before parliament at its first meeting following the promulgation of the ordinance. অর্ডিন্যান্স জারির পর প্রথম যখন সংসদ অধিবেশন বসবে তখন এটা পার্লামেন্টে সামনে আনতে হবে। and shall, unless it is earlier repealed, ceases to have effect at the expiration of 30 days after it is so late. অর্থাৎ ধরেন একটা অর্ডিন্যান্স তৈরি করলো মাত্র 15 দিনের জন্য, সংসদ অধিবেশন বন্ধ থাকে সর্বোচ্চ 60 দিন, ঠিক আছে? তাহলে 15 দিনের জন্য তৈরি করলো, তাহলে 15 দিন পরে তো অর্ডিন্যান্সটা বাতিল হয়ে গেল। এরপর অধিবেশন বসতে বসতে আরো 30 দিন। অথবা অর্ডিন্যান্সটা প্রেসিডেন্ট আজকে জারি করলো, আবার 1 সপ্তাহ পরে অর্ডিন্যান্সটা রিপিল করে ফেললো। প্রেসিডেন্ট বললো যে এরকম একটা অর্ডিন্যান্স জারি করলাম, 1 সপ্তাহ পরে এটা আবার তুলে ফেললো। যদি তুলে না ফেলে বা যদি এটার কার্যকারিতা না হারায়, অথবা যদি if a resolution disapproving of the ordinance is passed by parliament, অথবা পার্লামেন্ট বসার সাথে সাথে এই অর্ডিন্যান্সটাকে অনুমোদন করে দিল, ডিসঅ্যাপ্রুভ করে দিল, হ্যাঁ, বিফোর সাচ এক্সপায়ারেশন আপন পাসিং অফ দ্য রেজুলেশন। অর্থাৎ যদি
কোনো অর্ডিন্যান্স কার্যকারিতা হারাই ফেলে বা পার্লামেন্ট যদি এটাকে ডিসঅ্যাপ্রুভ করে ফেলে অথবা প্রেসিডেন্ট যদি এটাকে রদ করে ফেলে, সেই ক্ষেত্রগুলো ব্যতীত একটা অর্ডিন্যান্স জারি হওয়ার পরে প্রথম যখন সংসদ অধিবেশন বসবে তখন এটা সংসদের সামনে আনতে হবে, সংসদ কর্তৃক এটা অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। কথা বুঝেছেন? আদারওয়াইজ এটার কার্যকারিতা লোপ পাবে। কথা বুঝছেন? ক্লিয়ার আছে আপনাদের? জি স্যার। অর্থাৎ অর্ডিন্যান্স তৈরি করলেও অর্ডিন্যান্সটা পার্লামেন্টে অ্যাপ্রুভ করিয়ে নিতে হবে। অর্ডিন্যান্স অ্যাপ্রুভ করে না নিলে ওটার কোনো কার্যকারিতা থাকবে না। তারপরে 93 ক্লজ 3 তে বলছে at any time when parliament stands dissolved the president may, if he is satisfied that circumstances exist which render such action necessary, make and promulgate an ordinance authorizing expenditure from the আসসালামু আলাইকুম consolidated fund, whether the expenditure is charged by the constitution upon that fund or not, and any ordinance so made shall, as from its promulgation, have the like force of law as an act of parliament. একই কথা, অর্থাৎ কনসলিডেটেড ফান্ড থেকে অর্থ ব্যয় এই সমস্ত বিষয় টিষয় নিয়েও এই অর্ডিন্যান্স মানে করা যাবে। তারপরে বাজেট সংক্রান্ত আসসালামু আলাইকুম স্যার 87 89 এইগুলির বিষয় নিয়েও এই আপনার অর্ডিন্যান্স তৈরি করলে এটা মানে পার্লামেন্টে 30 দিনের মধ্যে এটা পাস করে নিতে হবে, এই কথাটাই বলেছে। আচ্ছা যাই হোক, আমরা আজকে আইন কিভাবে তৈরি হলো এবং আইন কিভাবে তৈরি হয়, কার্যকারিতা পায় এবং অর্ডিন্যান্স কিভাবে তৈরি হয়, এই দুটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করলাম। আসসালামু আলাইকুম হ্যাঁ, স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন স্যার একটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে অর্ডিন্যান্স কি আইন হতে পারে স্যার কখনো? অর্ডিন্যান্স অবশ্যই আইন হবে। অর্ডিন্যান্সকে পার্লামেন্টে 30 দিনের মধ্যে এটা উপস্থাপন করতে বলেছে। যেমন 1950 সালে মুসলিম ফ্যামিলি কোর্ট অর্ডিন্যান্স করেছে স্যার তো আমরা জানি সংসদে যেগুলো পাস হয় সেগুলোকে অ্যাক্ট বলা হয়, সেগুলির শেষে থাকে অ্যাক্ট, এসিটি, হ্যাঁ, স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্ট, হ্যাঁ, তারপর নারকোটিক্স অ্যাক্ট, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট। অ্যাক্ট যেগুলো পার্লামেন্টে পাস হয় সবগুলোর শেষে অ্যাক্ট থাকে। এখন পার্লামেন্ট না থাকা অবস্থায় যে আইনগুলো তৈরি হয় এগুলিতে অর্ডিন্যান্স থাকে। অর্ডিন্যান্স থাকলেও এটা বলা হচ্ছে যে এটা বাদ না করলে এটা 30 দিনের মধ্যে সংসদ অধিবেশন বসার সাথে সাথে এটা পাস করে নিতে হবে। তো সংসদ আইনটা যখন পাস করে অর্ডিন্যান্সটা বাদ দিয়ে এটাকে অ্যাক্ট হিসেবেও পাস করতে পারে অথবা অর্ডিন্যান্স নামটা বহাল রেখেও করতে পারে, কিন্তু এটা উইল হ্যাভ দ্য লাইক ফোর্স অ্যাজ অ্যান অ্যাক্ট অফ পার্লামেন্ট। পার্লামেন্টের আইনের মতোই এটার কার্যকারিতা হবে। তো যেহেতু মুসলিম ফ্যামিলি ল অর্ডিন্যান্স হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে, এটাকে নামটা পরিবর্তন করা হয়নি ঠিকই, অর্ডিন্যান্সটাকে এক শব্দ দিয়ে পরিবর্তন করা হয় নাই, বাট পার্লামেন্টে এটা অ্যাপ্রুভ করে নেওয়া হয়েছে এবং বলা হয়েছে যে এই মুসলিম ফ্যামিলি কোড অর্ডিন্যান্স অ্যাক্ট অফ পার্লামেন্টের যে কার্যকারিতা এই ফ্যামিলি কোড অর্ডিন্যান্সের সেম কার্যকারিতা। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। অর্থাৎ সংসদে অর্ডিন্যান্সটা বহাল থাকতে পারে, নাও থাকতে পারে, নামটা চেঞ্জ হতে পারে, নাও হতে পারে। চেঞ্জ হোক বা না হোক, অর্ডিন্যান্সটাকে অ্যাক্ট করা হোক বা না হোক, কিন্তু পার্লামেন্টে এটা প্লেস করে এটা অ্যাপ্রুভ করে নিতে হবে, আদারওয়াইজ এটার কার্যকারিতা লোপ পাবে। তাহলে আশা করি আপনারা বুঝেছেন পার্লামেন্ট কিভাবে আইন তৈরি করে এবং মহামান্য রাষ্ট্রপতি কিভাবে অর্ডিন্যান্স তৈরি করে। তাহলে আমাদের আলোচনা আমরা আজকে এখানে রাখি। নেক্সট ক্লাসে আমরা বাংলাদেশের বিচার বিভাগ, জুডিশিয়ারি, আর্টিকেল 94 থেকে সুপ্রিম কোর্টের বিষয়ে আমরা পড়ালেখা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। স্যার একটা প্রশ্ন ছিল আসসালামু স্যার। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। স্যার এই আইনটা তো ছোট, হ্যাঁ, আইনের হ্যাঁ। মূল আইনের ব্যাখ্যাটা হলো বিধি। এখন বিধিটা কারা প্রণয়ন করে স্যার? এটাও সংসদে প্রণীত হয়। এটাও একটা প্রসিডিউরাল বিষয়টা, এটাও মানে ব্যাখ্যাটা ওখানে থাকে। এটাও
সংসদ কর্তৃক পাশ হয়। ঠিক আছে, বিধিটা তো স্যার আইন না? বিধি আইন না, বিধি হচ্ছে আইনের ব্যাখ্যা, প্রসিডিউর। আচ্ছা। হ্যাঁ, প্রসিডিউর অর্থাৎ যেমন স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি অ্যাক্টে বলা হয়েছে যে এই আপনার কিভাবে রেকর্ড অফ রাইটস তৈরি করবে। রেকর্ড অফ রাইটস তৈরি করার, খতিয়ান তৈরি করার ক্ষমতাটা কালেক্টরকে দেওয়া হয়েছে। কিন্তু এখন এই খতিয়ান তৈরি করার পদ্ধতি, এখানে মাঠ জরিপ, স্কেচ ম্যাপ তৈরি করা, খসড়া খতিয়ান তৈরি করা এবং সার্ভে করা, এবং এখানে যারা ইন্টারেস্টেড, যারা কোশিয়ারার, সবাইকে ডাকা, তাদেরকে খতিয়ানের কপি সরবরাহ করা এবং এটা চূড়ান্ত করা, শুনানি করা, এই বিস্তারিত প্রসিডিউর গুলো স্টেট অ্যাকুইজিশন টেনেন্সি রুলসে আছে। আইনের ডিরেকশনটা থাকে আর প্রসিডিউর গুলো ডিটেইলস রুলসে থাকে। কথা বুঝেছেন? জি স্যার। জি স্যার, বিধি তো স্যার কোড না, যেরকম ইঞ্জিনিয়ারিং কোড, তাহলে এগুলো সব মানে সংসদে হয় না? হ্যাঁ, সংসদে হয়। আবার সংসদ যদি কাউকে বিধি প্রণয়নের ক্ষমতা তৈরি করে, প্রদান করে, যেমন সংসদ বলল যে চট্টগ্রাম শিক্ষা বোর্ড আপনারা একটা বিধিমালা তৈরি করুন, আপনাদেরকে ক্ষমতা দিলাম, তাহলে ওই বিধিমালা তারা শিক্ষা বোর্ড তৈরি করতে পারে। ঠিক আছে, অর্থাৎ লেজিসলেটিভ পাওয়ার অনলি বিলংস টু দ্য পার্লামেন্ট। ইফ পার্লামেন্ট ডেলিগেটস ইট টু আদার্স, দেন দে ক্যান অলসো মেক রুলস। কথা ক্লিয়ার হয়েছে? জি স্যার। পার্লামেন্ট ডেলিগেট করলে তাহলে পারবে তারা। স্যার আপনার ক্লাস আবার কবে হবে স্যার? আমার ক্লাস তো প্রতি বৃহস্পতিবার হয়। আপনি আজকে ফার্স্ট ক্লাস করেছেন না? জি জি স্যার। তো কনস্টিটিউশনের শুরু থেকে কিছু না পড়ে হঠাৎ করে একটা ক্লাসে কেমন লাগলো? কি বুঝলেন কনস্টিটিউশন? স্যার ভালো লেগেছে স্যার। আচ্ছা, ঠিক আছে। আমরা তো অলরেডি কনস্টিটিউশনের 2/3 আমি পড়ে আজকে ফেলেছি। প্রথম ক্লাস করেছি স্যার। আপনারা এতদিন পর হঠাৎ প্রথম ক্লাস করতেছেন কেন বুঝলাম না। এই এতদিন আমরা কেন ন্যাশনাল আপনারা ইউনিভার্সিটির ছিলেন? ওয়েবসাইট সার্চ করছি, ক্লাস নিয়ে প্রথম। কি নাম আপনার? আজকে প্রথম? আজকে আমাদের ক্লাসে তো অলরেডি 60-70 পর্যন্ত থাকে। আজকে উপস্থিতি অনেক কম, কিন্তু তার মধ্যে দেখা যাচ্ছে আপনারা 3-4 জন প্রথম ক্লাস করলেন। আচ্ছা, যাই হোক, আপনারা, আমার মনে হচ্ছে কনস্টিটিউশন, এই যে এটা আমাদের গ্যাজেট, যে কনস্টিটিউশনের যে এই বইটা আমি দেখিয়েছি প্রথমে, আপনার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, একটু দেখে নেবেন। ঠিক আছে, এই কনস্টিটিউশনটা আপনারা কালেকশন করে নেবেন, নিউ এডিশন কালেকশন করে আপনারা আর্টিকেল 1-2 এই মানে 79 পর্যন্ত, এর আগে যে আর্টিকেল গুলো আমি পড়িয়েছি এগুলো একবার রিডিং করে নেবেন। যারা নতুন যোগদান করছেন তারা যদি কোনো কিছু না বুঝে থাকেন তাহলে আমাকে প্রশ্ন করতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার।